আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। ঘরে বসে পরীক্ষা প্রস্তুতির নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে। এটা আমাদের সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ পরিস্থিতি অংশ নিয়ে আলোচনা করব। এখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে বাংলাদেশ নামটা আসলে কিভাবে আসলো। বাংলাদেশ নামটা আসলো 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামকরণ করছিল। তিনি ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের নামকরণ করা হবে বাংলাদেশ। তার মানে আমাদের যে বিষয়টা দাঁড়ালো যে 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের নামকরণ করে, অর্থাৎ বাংলাদেশ নামকরণ কে করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কখন করে? এটা করে 1969 সালে কত তারিখে? 5ই ডিসেম্বর। তার মানে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই বাংলাদেশ নামকরণটা আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, ভাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে কি কোনো প্রশ্ন আসবে? দেখো, প্রশ্ন আসুক আর না আসুক, বাংলাদেশের ইতিহাসের সাথে যেহেতু আমরা এটা রিলেটেড, সেহেতু আমরা এটা একটু জানার চেষ্টা করব। এখন কথা হলো যে ভাইয়া, আমরা জানি যে বাংলাদেশের নাম তো বাংলাদেশ না, বাংলাদেশের নাম হচ্ছে কি? আমরা জানি বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এই গণপ্রজাতন্ত্রী নামটা কখন লাগানো হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো গণপ্রজাতন্ত্রী লাগাইছিল না, তাহলে এই নামটা কখন লাগানো হলো? এই নামটা লাগানো হয় 1971 সালের 17ই এপ্রিল। আমাদের মুজিবনগর সরকার গঠন করা হয় কখন? মুজিবনগর সরকার গঠন করা হয় আমাদের 10ই এপ্রিল। 10ই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, 17ই এপ্রিল যখন এরা শপথ গ্রহণ করে, তখন এটার নামকরণ করা হয় আমাদের প্রজাতান্ত্রিক সরকার, প্রজাতান্ত্রিক বাংলাদেশ নামকরণ তখনটা করা হয়। এবং আমরা সবাই জানি যে আমাদের 1971 সালে আমাদের যে মার্চ থেকেই আমাদের শুরু হয় কি, যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধ দিয়ে শেষ হয় 9 মাস পরে, ডিসেম্বরে গিয়ে শেষ হয়। ডিসেম্বরের 16 তারিখে স্বাধীনতা লাভ করে, অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত লাভ করে। আর এখানে তাহলে আমাদের যে বিষয়গুলো দাঁড়ালো, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই যে যে বিষয়টা আছে, বাংলাদেশ নামটা কোথা থেকে আসলো, আমরা এখান থেকে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। দেখো, 1969 সালের 5ই ডিসেম্বর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয়। বাংলাদেশ নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই তথ্যটা তোমাদের মনে রাখতে হবে, প্রয়োজনে একটা স্ক্রিনশট অথবা খাতায় তুলে রাখবা। দেখো, প্রজাতান্ত্রিক বাংলাদেশ ঘোষণা করা হয় 17ই এপ্রিল 1971 সালে। 16ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা লাভ করে। এখন এই বাংলাদেশের যে নামটা, বাংলাদেশের সরকারি নাম হচ্ছে প্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং যদি ইংরেজিতে আমরা নামটা বলি দ্য পিপলস রিপাবলিকস অফ বাংলাদেশ, তার মানে এই নামটা কিন্তু আমরা অনেকেই গুলাই ফেলবো যে আসলে আমাদের ইংরেজিতে নামটা কি হবে? দ্য পিপলস রিপাবলিকস অফ বাংলাদেশ। এখন এই বাংলাদেশ সম্পর্কে আরো টুকটাক কিছু বিষয় যদি বলতে হয়, আমাদের বাংলাদেশের প্রধান ভাষা হচ্ছে কি? প্রধান ভাষা হচ্ছে আমাদের কি? বাংলা ভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষা আমাদের কি? বাংলা। বাংলাদেশে আমাদের যদি বলতে হয় বাংলাদেশের রাজধানী কোথায়, এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই জানি। বাংলাদেশের রাজধানী ঢাকা। এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো কিছুই আসে না। তারপর দেখো, আমরা যদি বলি বাংলাদেশ আসলে ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত, তার মানে আমাদের এটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ঠিক আছে, কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত, এবং সেটা কোথায়? দক্ষিণ এশিয়ায় অবস্থিত। যদি অর্থনৈতিকভাবে বলতে হয় তাহলে বলতে হবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এই বিষয়গুলো আমরা একটু এখান থেকে ক্লিয়ার করো। বাংলাদেশের রাজধানী ঢাকা, প্রধান রাষ্ট্রভাষা বাংলা, বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, এবং অর্থনীতির ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উদীয়মান রাষ্ট্র। তার মানে বাংলাদেশ কেমন? দক্ষিণ এশিয়ার একটি উদীয়মান রাষ্ট্র। এখন যদি আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানের কথা বলি, যে বাংলাদেশ ভৌগোলিকভাবে আসলে কোথায় অবস্থান করতেছে, তাহলে এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। আমাদের এইখানে দেখো, ভৌগোলিকভাবে অবস্থানটা হচ্ছে, দেখো কত ডিগ্রি? 20 ডিগ্রি 34 মিনিট, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত। এবং যদি আমরা এখানে যদি দ্রাঘিমা রেখার কথা বলি, তাহলে দ্রাঘিমা রেখাটা কেমন হবে? দ্রাঘিমা রেখা হবে 88 ডিগ্রি 01 মিনিট হতে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। দেখো, এখানের প্রত্যেকটা তথ্যই কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যারা দেখতেছো, তারা অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবা। প্রয়োজনে তোমরা নোট করে রাখবা বা স্ক্রিনশটও নিতে পারো। দেখো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমার যে সমস্ত বন্ধুদের এই ভিডিওগুলো প্রয়োজন, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দেবা। দেখো, আমরা ভৌগোলিক সীমানার কথা যদি বলি, অর্থাৎ বাংলাদেশের চারপাশ দিয়ে আসলে কি কি অবস্থান করছে, দেখো আমরা সবাই জানি বাংলাদেশের যে দক্ষিণ পাশটা আছে, সেই বাংলাদেশের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের অবস্থান, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান। ঠিক আছে, তারপরে এইখানে আমাদের উত্তর দিক দিয়ে ভারতের কিছু অংশ আছে, সেই অংশগুলো আমরা আলোচনা করব। আবার আমাদের পূর্ব দিক দিয়েও ভারতের কিছু অংশ আছে এবং মিয়ানমারের একটা অংশ আছে। দেখো, আমরা সেই অংশটা একটু দেখে আসি। দেখো, ভৌগোলিক সীমানার কথা যদি বলি, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আছে, তারপর আছে আমার মেঘালয় আছে, আসাম আছে। তারপর দেখো, পূর্বে আছে ভারতের আসাম, ত্রিপুরা এবং মিজোরাম এবং মিয়ানমার আছে পূর্ব দিকে। দেখো, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর আছে। তার মানে এইখানে দেখো, তোমরা পশ্চিম পাশ থেকে পড়া শুরু করবা। তোমরা পড়বা পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিম থেকে তোমরা আসবা স্লোগান তোমাদের দক্ষিণে আসবা।
আসবা, উত্তরে আসবা, উত্তরে আসবে তাহলে আমাদের কি আসবে, ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ পড়ছে, মেঘালয় পড়ছে, আসাম পড়ছে, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো আমাদের পূর্বে, পূর্বে পড়ছে, পূর্বে আসামের কিছু অংশ পড়ছে, মানে আসামের কিছু অংশ দেখো তোমার পড়ছে, দক্ষিণেও পড়ছে আবার পূর্ব দিকেও পড়ছে। তারপর আমার আছে ভারতের পূর্বে আছে ত্রিপুরা আছে, মিজোরাম আছে এবং মিয়ানমারের একটা অংশ পড়ছে আমাদের কোথায়, পূর্বে, ঠিক আছে। তাহলে আর বাকি থাকলো আমাদের দক্ষিণ, সেই দক্ষিণটা আমাদের কিসে আছে, দক্ষিণ আছে আমাদের বঙ্গোপসাগর। তাহলে আমাদের যে ভৌগোলিক সীমানা, সেই সীমানা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেল। এই যে বক্সটা আমি আবারও একটু মার্ক করে দিই, এটা আমরা অবশ্যই অবশ্যই একটু নোট করার চেষ্টা করবো এবং ভালো করে পড়ার চেষ্টা করব। এখন বাংলাদেশের যদি জলবায়ুর কথা বলি, তাহলে বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কেমন জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এখন সাধারণত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু যে সমস্ত দেশে আছে, সেই সমস্ত জায়গায় দেখা যায় প্রচণ্ড গরম হয় অথবা প্রচণ্ড শীত পড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের বাংলাদেশে না প্রচণ্ড গরম পড়ে না প্রচণ্ড শীত পড়ে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে দেশটা, এটা হচ্ছে বঙ্গোপসাগরের খুব নিকটবর্তী, বঙ্গোপসাগরের খুব কাছাকাছি, এই কারণে এখানে খুব বেশি গরম পড়তে পারে না এবং মৌসুমী বায়ুর একটা প্রভাব আছে, যার কারণে এখানে খুব বেশি শীতও হয় না, খুব বেশি গরমও কিন্তু পড়ে না। যদিও বর্তমান সময়ে এই জিনিসটা আমাদের একটু ব্যতিক্রম ঘটতেছে। দেখো এখানে দেখো, বাংলাদেশ জলবায়ু, বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অঞ্চলে অবস্থিত, কিন্তু সমুদ্র সান্নিধ্য এবং মৌসুমী বায়ুর প্রভাবে এখানে শীত ও গ্রীষ্মের তীব্রতা খুব বেশি নয়। এখন দেখো আমরা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের দক্ষিণ অঞ্চল, আমাদের দক্ষিণ অঞ্চল কেমন, দক্ষিণ অঞ্চল লবণাক্ত অঞ্চল, দক্ষিণ অঞ্চলটা আমাদের কেমন, লবণাক্ত অঞ্চল হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল। যদি প্রশ্ন করা হয় কোন অঞ্চল লবণাক্ত অঞ্চল, দক্ষিণ অঞ্চল। সব থেকে নিচু অঞ্চল কোন অঞ্চল, আমাদের দক্ষিণ অঞ্চল, অর্থাৎ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা। আর আমাদের খরাপ্রবণ অঞ্চল আছে আমাদের উত্তর অঞ্চল, ঠিক আছে, উত্তর পশ্চিম অঞ্চল আছে আমাদের খরাপ্রবণ অঞ্চল। খরাপ্রবণ অঞ্চল আছে আমাদের কোন অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল। যদি এটা বলা হয় তাহলে কোন অঞ্চল হবে, এটা আমাদের কুড়িগ্রাম, যেটা আছে কুড়িগ্রামের ওইদিকে যেটা আছে দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলো আমাদের হচ্ছে কেমন, উঁচু অঞ্চল, ঠিক আছে। এই সমস্ত জায়গায় আমাদের খরাপ্রবণ অঞ্চল হয়। তারপরে আমাদের এখান থেকে আমরা একটু দেখি, দেখো আমাদের বাংলাদেশের এটা চলে গেছে, দেখো খরা প্রবণ অঞ্চল হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল, আর দক্ষিণেটা আমাদের দেওয়া নেই, এটা আমরা আগের থেকে বলে রাখলাম, এটা আমরা সামনে পাবো হয়তোবা। তারপরে দেখি আমরা একটু নিচে চলে আসি, এখানে দেখো আমাদের আরো কয়েকটা বিষয় একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা একটু নিচে চলে আসবো, দেখো এখানে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের কথা বলা হয়েছে। বাংলাদেশের যে বরেন্দ্র অঞ্চলটা আছে, বরেন্দ্র অঞ্চল কি, সেই অঞ্চলটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, আলাদা একটা টপিক আছে আমাদের, সেখান থেকে আলোচনা করবো। বন অঞ্চলের কথা বলা হয়, সেগুলো কি আমরা একটু পরে ক্লিয়ারলি আলোচনা করবো। দেখো বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই বেসিকগুলো তথ্যের পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকটা বেসিক তথ্য জানার প্রয়োজন, যে তথ্যগুলো আমরা সবাই কম বেশি জানি। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বিভাগ কয়টি, অনেক সময় দেখবা অনেক টাইপের এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোতে এই টাইপের প্রশ্ন করা হয়। অনেক ভিআইপি লোক, অর্থাৎ ভিআইপি বলতে আমরা আসলে যাদেরকে খাপটি মার্কা কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকি, তারা দেখবা আসলে এই টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারে না। বাংলাদেশের বিভাগ কয়টি, লাস্ট বিভাগ কয়টি, জেলা কয়টি, এই বিষয়গুলো তারা কিন্তু অনেক মানে মিক্সিং করে ফেলে, জগা খিচুড়ি একটা করে ফেলে, কনফিউজ হয়ে যায় এই সমস্ত প্রশ্নগুলো। তো আমরা এই প্রশ্নগুলো কিন্তু সবাই জানি, আশা করি তোমরা সবাই জানো যে বাংলাদেশের বিভাগ হচ্ছে কয়টি, 8টি। আরও একটা বিভাগের কথা বলা হয় প্রস্তাবিত, এটা আমরা অনেকেই না জানতে পারি। এই প্রস্তাবিত বিভাগটা হচ্ছে আমাদের কি, পদ্মা মেঘনা। অবশ্য এই যে প্রস্তাবিত ছিল, এটা প্রস্তাবিতই থেকে যাবে, কারণ যদি আমাদের আগের সরকার থাকতো, অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকতো, তাহলে হয়তো বা এটা আমাদের প্রস্তাবিত যেটা ছিল সেটা কার্যকরিত হইতো, কিন্তু এখন আর কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তার মানে আমাদের প্রস্তাবিত জেলা কোনটি, পদ্মা মেঘনা, এটা মনে রাখতে হবে। আমাদের প্রস্তাবিত জেলা কয়টা, পদ্মা মেঘনা। যদি এটা কার্যকরী হয়ে যায় বা এটা যদি বাস্তবিত হয়ে যায়, তাহলে আমাদের কয়টা হবে, 9টা জেলা হয়ে যাবে, মানে বিভাগ হয়ে যাবে। আমাদের জেলার কথা যদি বলি, আমাদের জেলা হচ্ছে 64টা, আর 65তম প্রস্তাবিত জেলা হচ্ছে আমাদের ভৈরব। যদি বলা হয় দেশের প্রথম জেলা কোনটি, দেখো দেশের প্রথম জেলা যেটা, সেটা আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বেই গঠিত হয়েছিল। দেশের প্রথম জেলা যেটা, সেটা কি হয়েছিল, আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বেই গঠন করা হয়েছিল। একটু অদ্ভুত মনে হইতে পারে, কিন্তু এটাই সত্যি। দেখো আমাদের দেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম, এবং এইটা আমাদের হয়েছিল কত, একের পরে 3টা 6, একের পরে কয়টা 6, 3টা 6, অর্থাৎ 1900 মানে 1600 তোমার কত 1666 সালে আমাদের এইটা কিন্তু গঠন করা হয়েছিল, চট্টগ্রাম জেলা যেটা, সেটা তাহলে কখন প্রতিষ্ঠিত হয়, 1966 সালে আমাদের প্রতিষ্ঠিত হয়। আশা করি এই বিষয়টাও বুঝতে পারছো। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের একটা আশার মতো প্রশ্ন, যে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটি। আশা করি সবাই অ্যান্সার করতে পারবা, চট্টগ্রাম কখন প্রতিষ্ঠিত হয়, 1666 সালে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা চলে আসবো। দেখো যদি বলা হয় বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে আমাদের যশোর। এখানে দেখো বাংলাদেশের প্রথম, দেখো বাংলাদেশের কোন জেলাকে প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয় হচ্ছে আমাদের যশোরকে, এবং করা হয় 20 ডিসেম্বর 2012 সালে। এই ঘোষণাটা করা হয় কখন, 2012 সালের 20 ডিসেম্বর। দেখো বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে আমাদের কয়টি, বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে আমাদের 12টি। এইখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, দেখো আমাদের বিভাগ ছিল যে 8টি, আমাদের যে 8টা বিভাগ ছিল, এই 8টা বিভাগের সর্বশেষ বিভাগ কোনটি, সর্বশেষ বিভাগ ছিল আমাদের ময়মনসিংহ বিভাগ, ঠিক আছে। সর্বশেষ কোন বিভাগটা সংযুক্ত হয়, আমাদের ময়মনসিংহ বিভাগটা সংযুক্ত হয়। এবং দেখো আমাদের এই যে আমাদের সর্বশেষ
সিটি কর্পোরেশনও হয়েছে আমাদের কয়টি, ময়মনসিংহ, ঠিক আছে। ময়মনসিংহ সর্বশেষ আমাদের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে আমাদের 11টা ছিল। তার মানে এটা কখন করা হয়েছিল, আমাদের 2018 সালের 2রা এপ্রিল, 2018 সালের 2রা এপ্রিল আমাদের ময়মনসিংহে সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের সরকার ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থা, এটা নিয়ে মনে হয় না কোনো কিছু বলার আছে। সংসদীয় সরকার ব্যবস্থা একটু মনে রাখবার চেষ্টা করবা। রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে আমাদের পোশাক শিল্প, তারপরে হচ্ছে আমাদের ওষুধ শিল্প আছে, তারপর আমাদের চা শিল্প আছে, তবে সবথেকে প্রধান যেটা সেটা হচ্ছে আমাদের পোশাক শিল্প, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমাদের বাংলাদেশে অনেকগুলো, প্রায় 13টা 14টার মতো আমাদের বিমানবন্দর আছে। তার ভিতরে আন্তর্জাতিক বিমানবন্দর আছে কয়টা, আমাদের 3টা। আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা, 3টা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এবং আমাদের যে সমুদ্র বন্দরের কথা যদি বলি, সমুদ্র বন্দর আমাদের 3টা আছে। তার মানে দেখো বিমানবন্দরও 3টা আমাদের আন্তর্জাতিক, আর সমুদ্র বন্দর কয়টা, সমুদ্র বন্দর 3টা। বিমানবন্দরের সংখ্যা কিন্তু আমাদের বেশি, ঠিক আছে, বাট আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে আমাদের কয়টা, 3টা। আর দেখো সমুদ্র বন্দর হচ্ছে আমাদের চট্টগ্রাম, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর, এই 3টা হচ্ছে আমাদের সমুদ্র বন্দর আছে। এখন এইখানে আমাদের আরও বেশ কয়েকটা বিষয় আছে। দেখো বাংলাদেশে যদি আমাদের সমুদ্রের যে জলস্তরের বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের সবথেকে মারাত্মক লেভেলের সমস্যা। যে সমুদ্রের যদি পানির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল আমাদের পানির নিচে তলিয়ে যেতে পারে, বা অর্থাৎ বাংলাদেশের কিছু অংশ পানির নিচে চলে যাবে, এরকমটা ধারণা করা হয়। এবং একটা সময় ধারণা করা হতো যে 2050 সালে ধারণা করা হতো যে 2050 সাল নাগাদ দেখা যাইতে পারে যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিছু অংশ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে পানির নিচে তলিয়ে গেছে। এখন এটা শুধুমাত্র এখন এটা যদি আসলেই হয়, তাহলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা জিনিস হবে। এখন দেখি যে পানির সাথে আমাদের যেহেতু বলছি, পানির পরিকল্পনা সংস্থা হচ্ছে আমাদের ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন। আর যদি আমরা বলি ওয়ারপ্রো, এক কথা যদি বলি আমরা, এটা কি হবে, ওয়ারপ্রো। এটা অবস্থিত হচ্ছে আমাদের কোথায়, এটা অবস্থিত হচ্ছে আমাদের গ্রিন রোড, ঢাকা। এখন দেখো এই যে ওয়ারপ্রো, এখান থেকে প্রশ্ন হতে পারে যে আমাদের ওয়াটারের থেকে ডাব্লু, এটা কোথা থেকে আসলো। দেখো এই যে ডাব্লু এ মানে হচ্ছে আমাদের ওয়াটার ডাব্লু এ, এইটা থেকে আমার কি আসছে, ওয়াটার, ডাব্লিউ এন আসছে। রিসার্চের থেকে আসছে আমার আর, প্ল্যানিংয়ের থেকে আসছে পি, অর্গানাইজেশন থেকে আসছে ও। এটা সবাই বুঝতে পারবা, এখানে সমস্যা হবে না। তারপর দেখো আমাদের বাংলাদেশের বিরাজমান জলবায়ু কেমন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এটা আমরা আগে আলোচনা করছি। এবং বাংলাদেশের যে আবহাওয়াটা হচ্ছে কেমন, সমভাবা সম্পূর্ণ। আমাদের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে যদি আমরা এইভাবে আলোচনা করতে থাকি, এই কারণে আমরা এই ক্লাসটাকে এখানে শেষ করব। বাদ বাকি বিষয়গুলো আমরা পরবর্তী আর একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে কে কোন টাইপের ভিডিওস আছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।